পোটেন্সি অ্যান্ড ডোজ নিয়ে আজকের পঞ্চম ক্লাস। কোন রোগীদেরকে আমরা হাই পোটেন্সি ব্যবহার করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি শেষ পর্যন্ত করলে আশা করি হাই পোটেন্সি নিয়ে আপনার আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কোন পেশেন্টের ক্ষেত্রে কোন অবস্থায় কোন সিস্টেমে আমরা হাই পোটেন্সি নির্বাচন করব এটি ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনারা ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই খুব সহজে হাই পোটেন্সি একটি পেশেন্টকে আপনারা নির্বাচন করতে পারবেন। সাধারণত গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লো পোটেন্সি আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করব, মিডিয়াম পোটেন্সি আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাই পোটেন্সি। হাই পোটেন্সি সাধারণত 1M, 10M, 50M এবং CM। তো মজার বিষয় হচ্ছে এই হাই পোটেন্সি নির্বাচন করা এতটা সহজ বিষয় নয়। দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, দীর্ঘদিনের রোগী দেখা এবং অত্যাধিক মাত্রায় অধ্যবসায়ের ফলেই এই হাই পোটেন্সি নির্বাচন করার যোগ্যতা অর্জন হয়। তো সেই যোগ্যতা থেকেই আমি আপনাদেরকে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমরা ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে, ক্রনিক রোগের ক্ষেত্রে আমরা হাই পোটেন্সি ব্যবহার করব। তাহলে প্রথমে বুঝতে হবে যে ক্রনিক রোগ কী। যদি আপনি ক্রনিক রোগই না বুঝেন তাহলে ক্রনিক রোগে হাই পোটেন্সি ব্যবহার করতে হবে এটাও আপনি বুঝবেন না। তাহলে ক্রনিক রোগ হচ্ছে যে রোগটি আমাদের শরীরের ভিতরে দীর্ঘদিন ধরে বাসা বেঁধে আছে এবং আস্তে আস্তে করে তার বিস্তার লাভ হচ্ছে। একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক। একটি পেশেন্ট আমার কাছে আসলো, তার 3 মাসের একজিমা সমস্যা। আরেকটি পেশেন্ট আমার কাছে আসলো, তার 15 বছর ধরে একজিমার সমস্যা। তাহলে প্রশ্ন আসে এখানে ক্রনিক কোনটা? এখানে স্বাভাবিক দৃষ্টিতে আমরা কিন্তু অবশ্যই বুঝব যে 15 বছরের যে একজিমা সেটাই কিন্তু ক্রনিক। এখন এটা কিন্তু ক্রনিক বোঝার ক্ষেত্রে যথেষ্ট না। তাহলে যথেষ্ট কি? যথেষ্ট হচ্ছে এই দ্বিতীয় যে পেশেন্টটি আমার কাছে আসলো, এই পেশেন্টটা এসে আমাদের কি বলে যে ডাক্তার সাহেব 15 বছর ধরে একজিমায় ভুগছে, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গা থেকে ট্রিটমেন্ট নিয়েছি, কিছুদিন ভালো হয় আবার সে ফিরে আসে। ধর এই যে দীর্ঘদিন যাবৎ ধরে একটি রোগ তার শরীরে বাসা বেঁধে আছে, বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট নিচ্ছে এবং আবার বারবার ফিরে আসছে, এটাই কিন্তু ক্রনিক রোগ। প্রথম যে পেশেন্টটা আমাদের কাছে আসছিল সে এসে শুধুমাত্র বলছে যে মাস্টার ডাক্তার 3 মাস ধরে আমার একজিমা। তাহলে এটাই কিন্তু আমাদের বুঝতে হবে যে ক্রনিক রোগ কোনটা আর অ্যাকুইট রোগ কোনটা। তো আমরা সাধারণত দ্বিতীয় ক্লাসে অর্থাৎ মিডিয়াম পোটেন্সি কোথায় ব্যবহার করব এই ক্লাসে কিন্তু আমরা অ্যাকুইট রোগ সম্পর্কে হালকা আলোচনা করেছিলাম। তাহলে অ্যাকুইট এবং ক্রনিক রোগের যে নলেজ সেটা আমরা পেলাম। এর মধ্যে আবার আরেকটি বিষয় আছে যে নতুন ক্রনিক রোগ আর পুরাতন ক্রনিক রোগ। তাহলে নতুন ক্রনিক রোগ হচ্ছে যেটা স্বল্প সময় শুরু হয়েছে এবং ক্রনিক পুরাতন রোগ সেটা হচ্ছে যেটা দীর্ঘ সময় ধরে আমাদের শরীরে বাসা বেঁধে আছে এবং আস্তে আস্তে করে সে বিস্তার লাভ করছে। তো যাই হোক, ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো প্রথমত আমরা হাই পোটেন্সি ব্যবহার করব ক্রনিক রোগের ক্ষেত্রে।
তো বুঝিয়ে দিলাম যে ক্রনিক রোগ কোনগুলো। এরপর এই ক্রনিক রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে। সেটি হচ্ছে হাইপোটেনসি ব্যবহার করার ক্ষেত্রে ওষুধের যে সিমটম, সেই সিমটমের সাথে আপনার রোগীর যে সিমটম সেটা অবশ্যই মিল হতে হবে, অর্থাৎ সিমিলিমাম হতে হবে। ড্রাগ পিকচার এবং রোগীর লক্ষণের সিমটম যদি সিমিলিমাম না হয়, সেক্ষেত্রে যদি আমরা হাইপোটেনসি ব্যবহার করি তাহলে রোগ লক্ষণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের আলোচনা শেষ হয়ে গেল যে ক্রনিক রোগের ক্ষেত্রে আমরা হাইপোটেনসি ব্যবহার করব এবং যে ঔষধটি আমরা ব্যবহার করব সেই ঔষধের লক্ষণের সাথে রোগীর লক্ষণের স্পষ্ট মিল হতে হবে, তাহলেই আমরা হাইপোটেনসি ব্যবহার করব। একটি উদাহরণ দেওয়া যাক। সাধারণত ছোট ছোট কথার দ্বারা কষ্ট পায়, অপমান সে সহ্য করতে পারে না এবং ভুলতে পারে না, এমনকি সে সান্ত্বনাও পছন্দ করে না এবং সে লবণ অত্যাধিক মাত্রায় পছন্দ করে। দেখুন, একটা ঔষধের সাথে এই যে পেশেন্টের যে লক্ষণগুলো একটা মিউরেটিকামের সাথে কিন্তু মিলে যায়। তাহলে যখন ঔষধের ড্রাগ পিকচারের সাথে মিলে গেল এবং এই পেশেন্টটা আমার কাছে আসছে 15 বছরের ক্রনিক একজিমা নিয়ে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা 1M অর্থাৎ হাইপোটেনসি ব্যবহার করতে পারব। এরপরে যখন আমরা বিস্তারিত আলোচনা করব ডোজ নিয়ে, যে আমরা একটা ডোজ 1M দিলাম, এরপরে আমরা কতদিন অপেক্ষা করব, এরপরে আবার কবে রিপিট করব, এগুলো আমরা ডোজ বিষয়ে যখন ক্লাস নিব তখন আলোচনা করব। এরপর 2 নম্বর হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডি। কনস্টিটিউশনাল পেশেন্ট পিকচার, কনস্টিটিউশনাল সিমটম। এই কনস্টিটিউশনাল সিমটম যেখানে আমরা মিলাতে পারবো সেখানে আমরা হাইপোটেনসি ব্যবহার করব। এই কনস্টিটিউশনাল সিমটমটা অনেক দীর্ঘ আলোচনা, আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। কনস্টিটিউশনাল মানে একটি পেশেন্টের একেবারেই এ থেকে জেড পর্যন্ত ধারণা নেওয়া, অর্থাৎ কেস টেকিং করা যেটাকে আমরা বলি। তাহলে লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্ট, হিট কোর রিলেশন, অর্থাৎ তার ফ্যামিলি হিস্ট্রি, তার বার্থ হিস্ট্রি, তার প্রেগনেন্সি হিস্ট্রি, এই ধরনের টোটাল হিস্ট্রি নিয়ে, অর্থাৎ আমরা সুন্দরভাবে কেস টেকিং করে যে কনস্টিটিউশন পাবো একটা ঔষধের সাথে ওই পেশেন্টের কনস্টিটিউশন অর্থাৎ মিল পাবো। যখন আমার 90% এই ঔষধের সাথে পেশেন্টের কনস্টিটিউশনাল লক্ষণের সিমটমের মিল পাবো, তখন শুধুমাত্র আমরা হাইপোটেনসি ব্যবহার করতে পারবো। এই ছাড়া কিন্তু আমরা হাইপোটেনসি ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমাদের অবশ্যই একটি ঔষধের সাথে সিমটমের অর্থাৎ রোগীর সিমটমের কনস্টিটিউশন হতে হবে, মিল হতে হবে। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি, বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্তই বৃদ্ধি, বাড়িতে অত্যন্ত রাগী, বাইরে গেলে সে অত্যন্ত ভদ্র, যখন অল্প কিছু খায়, অল্প কিছু খাওয়ার সাথে সাথেই তার পেট ভরে যায়, এমনকি নতুন লোকের সামনে সে অত্যন্ত ভয় পায়। দেখা গেল যে এক জায়গায় সে সেমিনারে গিয়েছে, তার আত্মবিশ্বাস বেশি, কিন্তু সেই সেমিনারে যাওয়ার পর সে কিন্তু সেমিনারে নতুন লোক এর কারণে সে সেমিনারে উঠতে, কথা বলতে ভয় পায়। এমনকি সাধারণত তার
আত্মবিশ্বাস, যেটা আমি বললাম যে সে আত্মবিশ্বাসের সাথে যে ভাষণটা সে দিবে নতুন লোকের সামনে, সেই আত্মবিশ্বাস তার কিন্তু অত্যন্ত কম। এমনকি তার ডান সাইডের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো অত্যাধিক মাত্রায় বেশি হতে থাকে। তাহলে এই যে একটা পেশেন্ট, এই পেশেন্টের যে সিমটম, এই সিমটমের সাথে আমাদের যে ঔষধের সাদৃশ্য হবে, কনস্টিটিউশন হবে, সেই ওষুধটি কিন্তু আমরা উচ্চ শক্তি ব্যবহার করতে পারব। তাহলে এই ওষুধটি ছিল কি? লাইকোপোডিয়াম। তাহলে 2 নম্বরে আমরা যদি ঔষধের সিমটম এবং রোগীর কনস্টিটিউশনাল পিকচার যদি মিলাতে পারি, তাহলেই কিন্তু আমরা হাইপোটেন্সি ব্যবহার করতে পারব। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, সেটা হচ্ছে মানসিক সিমটম। ডাক্তার রবীন্দ্রনাথ স্যার বারবারই বলেন যে আমরা সব কিছু বাদ দিয়ে একটা থেকে 2টা যদি আমরা মানসিক সিমটম পাই, সেই মানসিক সিমটমের দাম সবচেয়ে বেশি দেব। আমার খেতে ইচ্ছা করছে না, আমি ডিম খেতে পছন্দ করি না, আমি দুধ খেতে পছন্দ করি না, আমি রুটি খেতে পছন্দ করি না, আমি মিষ্টি খেতে পছন্দ করি, আমি লবণ খেতে পছন্দ করি। এই ইচ্ছা এবং অনিচ্ছা, আমার ড্যান্স করতে ইচ্ছা করছে, আমার গাড়িতে ঘুরতে ইচ্ছা করছে, এই ইচ্ছা এবং অনিচ্ছার দাম আমরা সবচেয়ে বেশি দেব। এই যে মানসিক সিমটম, এই মানসিক সিমটমের দাম আমরা সবচেয়ে বেশি দেব। তো মানসিক সিমটম যখন একটি পেশেন্টের ভিতরে খুব সুন্দরভাবে প্রকাশ পাবে, তখন আমরা অবশ্যই হাইপোটেন্সি ব্যবহার করব। অর্থাৎ ক্রনিক রোগ যখন একটা মানুষের ডেভেলপ করে, পুরাতন ক্রনিক রোগ যখন একটা মানুষের শরীরে ডেভেলপ করে, তখন সেই রোগীর ক্ষেত্রে মানসিক সিমটমগুলো সবচেয়ে স্পষ্ট হয়ে যায় বেশি। যেমন একটা পেশেন্ট আমার কাছে মাইগ্রেনের সমস্যা নিয়ে আসলো, 20 বছর ধরে তার মাইগ্রেনের সমস্যা। এই পেশেন্টের হিস্ট্রি নিয়ে দেখা গেল তার স্বামী মারা গিয়েছে, 20 বছর হয়ে গেল, সে একাকী নীরবে বসে বসে কাঁদে, গভীর দীর্ঘশ্বাস ফেলে, কারো সান্ত্বনা তার সহ্য হয় না, এবং মাঝে মাঝে মনে হয় যে তার গলার মধ্যে বলের মতো কোনো কিছু একটা আটকে আছে। তাহলে 20 বছরের মাইগ্রেনের সমস্যা এবং যে লক্ষণের কথাগুলো আমি বললাম, তার মানসিক সিমটম ডেভেলপ করেছে মরে যাওয়ার কারণে। হয়তো কেউ ব্যবসায়িক আর্থিক ক্ষতি হয়েছে, তারপর থেকে তার সমস্যা শুরু হয়েছে, সে সান্ত্বনা দিলে সহ্য করতে পারে না, নীরবে একা একা বসে চিন্তা করে, কান্নাকাটি করে, গলায় মনে হয় কোনো কিছু আটকে আছে। এই যে একটা পেশেন্টের ক্রনিক রোগ 20 বছর ধরে সে বয়ে নিয়ে আসছে, এরপরে যে মানসিক সিমটমগুলো তার এস্টাবলিশমেন্ট হয়ে গেছে, এক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই হাইপোটেন্সি ব্যবহার করব। কারণ এই মানসিক সিমটম শারীরিক সিমটমের সাথে মিলে যখন একটি ক্রনিক কেস আমাদের কাছে আসে, তখন যদি আমরা হাইপোটেন্সি ব্যবহার না করি, তাহলে কিন্তু কখনোই ফলাফল ভালো আসবে না। এর কারণ কি? কারণ একটা গাছের গোড়ায় আমার 10 বালতি পানি দরকার, সেখানে যদি আমি 2 বালতি প্রয়োগ করি, যেখানে আমার 1 m দরকার, সেখানে যদি আমি 200 দিই, তাহলে কাজ হবে না। সেখানে আমার 10 বালতি পানি দেওয়া লাগবে। যদি আমি 10 বালতি পানি দিতে পারি, তাহলেই সেই গাছটা আবার ফলে ফুলে পরিপূর্ণ হবে। তো এই পুরাতন ক্রনিক রোগে যেখানে শারীরিক সিমটম অর্থাৎ ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল দুইটাই এস্টাবলিশমেন্ট হয়ে যাবে, সেখানে আমরা অবশ্যই হাইপোটেন্সি ব্যবহার করব। এরপর 4 নাম্বার, এটাই সবচেয়ে ইমার্জেন্ট এবং গুরুত্বপূর্ণ, যেখানে একটা পেশেন্টের ভাইটালিটি অর্থাৎ জীবনী শক্তি, ভাইটাল ফোর্স অত্যন্ত শক্তিশালী এবং তার সাসেপ্টেবিলিটি অর্থাৎ প্রতিক্রিয়া অত্যন্ত শক্তিশালী, এবং রোগীর সিমটমের সাথে ড্রাগ পিকচারের সিমটম সম্পূর্ণ মিল, এবং রোগটা দীর্ঘদিনের পুরাতন ক্রনিক রোগ, সেক্ষেত্রে আমরা
হাই পোটেন্সি ব্যবহার করব। যেমন ধরেন একটি পেশেন্ট 30 বছরের একটি পেশেন্ট আমার কাছে আসলো অস্টিও আর্থারাইটিস নিয়ে। 15 বছর ধরে তার অস্টিও আর্থারাইটিস, ওষুধ খেলে কিছুদিন ভালো থাকে, আবার সেটা ফিরে ফিরে আসে। তাহলে 30 বছরে তার আর কোনো সমস্যা নেই। এই 30 বছরের একটি যুবক, তার ভাইটালিটি অর্থাৎ জীবনী শক্তি, ইমিউন সিস্টেম, ইমিউনিটি অত্যন্ত শক্তিশালী, এবং অস্টিও আর্থ্রাইটিসের সাথে যে সিমটমগুলো ডেভেলপ করে সেই সিমটমগুলো একটি ম্যাটেরিয়ামেডিকার ওষুধের সাথে কনস্টিটিউশন হয়, মিলে যায়, এবং তার যে সাসেপ্টেবিলিটি অর্থাৎ প্রতিক্রিয়ার ক্ষমতা সেটা অত্যন্ত বেশি। এই বিষয়গুলো যখন একটি পেশেন্টের সাথে মিলে যাবে তখন অবশ্যই আমরা হাই পোটেন্সি ব্যবহার করতে পারব। তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন, ভাইটালিটি যে ভালো সেটা আমরা কিভাবে বুঝবো? একটি পেশেন্ট দীর্ঘদিনের একজিমা নিয়ে যদি আমাদের কাছে আসে, তার শরীর অত্যন্ত শক্তিশালী এবং তার অনেক বেশি ক্ষুধা লাগে, গরম সহ্য করতে পারে না, এমনকি গোসল করতে অপছন্দ এবং দাঁড়িয়ে থাকতে ভালোবাসে। দেখেন, এর ভিতরে কিন্তু আমার ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেল এই দুইটাই কিন্তু ডেভেলপ করেছে। এর সাথে আমার কি ছিল, রোগীর বয়স যেহেতু 30, সে অত্যন্ত শক্তিশালী, তার ভাইটাল ফোর্স উইক না, শক্তিশালী, সেক্ষেত্রে আমরা কিন্তু হাই পোটেন্সি ব্যবহার করব। হাই পোটেন্সি 1M, 10M, 50M এবং CM। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ডোজ নিয়ে, ডোজ কখন রিপিটেশন হবে, ডোজ কখন কোন ক্ষেত্রে আমাদের কতটুকু দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ইউনিক হোমিওপ্যাথি পেজ ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।